ওকে, আসসালামু আলাইকুম। আমরা জুলজির থার্ড চ্যাপ্টার শুরু করব আজকে। থার্ড চ্যাপ্টারের মধ্যে আমাদের প্রথম যে জিনিসটা দেখা লাগবে যে আমরা ডাইজেস্টিভ সিস্টেম নিয়ে কথা বলার আগে ডাইজেস্টিভ সিস্টেমটা কি দিয়ে গঠিত। আমরা সাধারণত ছোটকাল থেকে পড়ে আসছি, মুখের মধ্যে খাবার দেই, ঢোক গিলি, ঢোক গেলার পরে ওটা পেটে যায়। পেট বলতে আমরা যে পুরা একটা অংশকে বুঝি, এটা আসলে পুরাটাই পেট না, উপরের অংশ। আমরা যদি একটা মানুষ দেখি, মানুষের উপরের অংশটা হচ্ছে যেটা আসলে পাকস্থলী বলি, ওটা নিচে আসলে সাধারণত থাকে নাড়িভুঁড়ি যেটাকে বলি। আচ্ছা, এখন আমরা দেখব এই পাকস্থলী বা নাড়িভুঁড়ি এগুলাকে যদি আমরা এভাবে এগুলা যে প্যাচ খেয়ে গেছে এটাকে যদি আমরা খুলে দেখি, অর্থাৎ এই প্যাচ গুলাকে যদি আমরা সোজা করি, জিনিসটা অনেকটা এরকম হবে, যেখানের মধ্যে এই অংশটা হচ্ছে আমাদের ঢোক গেলার জায়গাটা, এখান দিয়ে পানিটা পড়ে বা খাবারটুকু পড়ে এখানে পেটে জমা থাকে। পরের অংশটায় যেখানে নাড়িভুঁড়ির প্রথম অংশটা শুরু হয়, ওখানে সাধারণত খাবারটা শোষণ হয়, অর্থাৎ আমার বডি যেখানে যেখানে দরকার ওখানে চলে যাবে, এখানে থাকলে তো হবে না। এর পরের অংশটা শুধুমাত্র মল তৈরি করে। এখানে যে অংশটা, যে খাবারটা কোনো পরিপাকে কাজে লাগে নাই, যে খাবারটা আমি কোনো বডিতে ইউজ করতে পারি নাই, ওটা মল হিসেবে বের হয়ে যায়। তাহলে এই পুরো একটা নল কিভাবে এরকম হলো, এই প্রশ্নের উত্তর আমাদের জানতে হবে। এই প্রশ্নের উত্তরে যাওয়ার আগে আমাদের বুঝতে হবে এই প্রত্যেকটা সেল আসছে একটা সেল থেকে। আমরা জানি মানব জীবনের শুরু হয়, অর্থাৎ মানুষের জীবনের শুরু হয় হচ্ছে একটা সেল থেকে, জাইগোট থেকে। জাইগোটটা কিভাবে ফর্ম হয় আমরা জানি। জাইগোটটা স্পার্মের সাথে ফিউজের মাধ্যমে, স্পার্ম এবং ওভাম যখন ফিউশন হয় তখন ফার্স্ট যে সেলটা হয় ওটাকে বলা হয় হচ্ছে জাইগোট। আচ্ছা, এই জাইগোটটা পরবর্তীতে কিভাবে এই সেলটা থেকে মাইটোসিসের মাধ্যমে ডেভেলপমেন্ট হতে হতে কিভাবে এই সেলগুলো আলাদা রকম হলো, কিভাবে চোখের সেল আর পেটের সেল অর্থাৎ পাকস্থলীর সেল আলাদা আলাদা রকম হলো, এটা একটা জটিল প্রশ্ন, যেটার আনসার আমরা এখন দিব, যে একটা সেল কিভাবে এত ডাইভার্সিফাইড হয়। আচ্ছা, তাহলে আমাদের বুঝতে হবে প্রথমে জাইগোটটা তৈরি হওয়ার পরে আমরা দেখি পাকস্থলীটা কিভাবে আসতেছে। জাইগোটটা তৈরি হওয়ার পরে এটা সেল ডিভিশন করতে করতে শুরু করে, প্রথমে একটা সেল ডিভিশন করে, অর্থাৎ এটাকে একটার থেকে দুইটা সেল হয়। এই দুইটা সেল থেকে এটা থেমে থাকে না, দুইটার থেকে এটা কি হয়, চারটা সেল হয়। দুইটার থেকে চারটা সেল হয়, এই সেল ডিভিশনটা খুব তাড়াতাড়ি চলতে থাকে। দুইটার থেকে চারটা, আমাদের জীবন কিন্তু শুরু হয়ে গেছে, মানব গঠন শুরু হয়ে গেছে। এই ফিউশনের মাধ্যমে যখনই ওই জাইগোট ফর্ম হয়েছে তখনই মানব গঠন শুরু হয়ে গেছে। এই চারটা থেকে একটা সময় আটটা সেল হয়, আটটা সেল হয়। এই আটটা সেল, এরপর 16টা সেল হয়, এভাবে জিওমেট্রিক হারে বাড়তে থাকে, চারটা থেকে আটটা সেল, আটটা থেকে 16টা সেল। এভাবে একটা সময় এটা একটা বল ফর্ম করে। আমরা যদি দেখি এই বলটা, যদিও আমার এখন 3 ডাইমেনশনালি দেখানোর সুযোগ নাই, কিন্তু এটাকে তুমি কল্পনা করো একটা থ্রি নিরেট বল হিসেবে, একটা লোহার বল যেটা পুরাটা অংশ হচ্ছে সেল আর সেল। ঠিক আছে, এটাকে একটা 3D গোলক চিন্তা করো। এই গোলকটাকে বলা হয়, যেটা বলের মতো এবং যেখানের মধ্যে কোনো ফাঁকা জায়গা নেই। এটা যদিও দেখতে একটা চ্যাপ্টা পৃষ্ঠার মতো মনে হচ্ছে, এটাকে তুমি একটা বল চিন্তা করো, এবং এটার ভিতরে প্রত্যেকটা অংশ হচ্ছে সেল দিয়ে তৈরি। এবং তুমি চিন্তা করে দেখো, এই যে বলটা এটাকে বলা হচ্ছে মরুলা। এই মরুলার ক্ষেত্রে আমাদের ইম্পর্টেন্ট একটা বিষয় হলো, এই মরুলা স্টেজটা পার হওয়ার পরে আমাদের মূলত ডাইভার্স কন্ডিশনটা শুরু হয়। অর্থাৎ এই যে এখান থেকে চোখ সৃষ্টি হবে, চামড়া সৃষ্টি হবে, এতক্ষণ পর্যন্ত এখানে কোনটা চোখ কোনটা চামড়া এগুলো আমরা কিন্তু আলাদা করতে পারিনি, এরা জাস্ট সেল। জাইগোট যে সেল এটাও ঠিক সেম সেল। তো এখন থেকে এই পয়েন্ট থেকে কি হতে শুরু করবে, ডাইভার্সিফাইড হতে শুরু করবে। এখন হবে কি, এটা একটা 3D বল, তুমি চিন্তা করো এটা একটা বল, এটা একটা বল। এই বলের মধ্যে যত জায়গা আছে, ভিতরে যত জায়গা আছে সবগুলা খালি হয়ে যেতে শুরু করছে। তুমি চিন্তা করো একটা বলকে যদি তুমি কাটো, ভিতরে পুরো অংশটা ফাঁকা থাকে, কিন্তু এটা হচ্ছে নিরেট, এখানের মধ্যে পুরোটাই সেলে তৈরি। তো হয় কি, এখানে আস্তে আস্তে ফাঁকা হয়ে যেতে শুরু করে। প্রথমে উপরের লেয়ারের সেলগুলো ফাঁকা হয়ে যায়, তারপর নিচের লেয়ারের সেলগুলো ফাঁকা হয়ে যায়। ফাঁকা হওয়া মানে কি, এখন বলটা ফাঁপা হচ্ছে। এখন ফাঁপা হওয়ার মানে কি, তুমি চিন্তা করো, তুমি একটা বলকে যখন কাটো, তুমি দেখো ভিতরে পুরোটা ফাঁপা। তো তুমি চিন্তা করো, এভাবে তুমি একটা বলকে যদি পিস পিস করো, প্রত্যেকটা অংশকে আলাদা করলে তুমি দেখবা ফাঁপা। কিন্তু এখানে ফাঁকা হওয়ার সময় দুইটা লেয়ার ফাঁকা হয় না, এরকম দুইটা লেয়ার আর ফাঁকা হয় না। যখন এই দুইটা লেয়ার ফাঁকা হয় না, তুমি চিন্তা করো, যখন এগুলা পিস পিস করতেছো, এখানে দুইটা পিস এরকম থেকে যাবে, এবং এই পিসগুলা দেখতে কিরকম হবে, একটা চাকতির মতো। অর্থাৎ পুরো অংশটা ফাঁকা হয়ে গেছে, শুধুমাত্র এই দুইটা পিস ফাঁকা হয়নি। তাহলে এটা দেখতে অনেকটা এরকম মনে হবে না, এরকম মনে হবে। আশা করি বুঝতে পারতেছো। এখন জাইগোট থেকে আস্তে আস্তে আমরা এরকম দুইটা প্লেট পেয়ে গেলাম, জাইগোট থেকে আমরা দুইটা প্লেট পেয়ে গেলাম। এই প্লেটটা হচ্ছে আমরা বলটাকে কেটে এই বরাবর যখন কাটছি, এই প্লেটটা পাইছি।
আর আর নিচে আরেকটা প্লেট পাইছি। মনে রাখবা উপরের প্লেটটাকে সবসময় বলা হয় এপিডার্ম বা এক্টোডার্ম, যেখান থেকে পরবর্তীতে আমাদের চামড়াটা আসে। কিভাবে আসে আমি বলতেছি। আর নিচের প্লেটটাকে বলা হয় এন্ডোডার্ম। এখন আমরা ইন জেনারেল জানি বোটানি বা জুলজিতে অর্থাৎ আমাদের বায়োলজিতে এন্ডো শব্দটার অর্থ হচ্ছে ভেতরে, কিন্তু এখানে কোনো কিছু ভেতরে নাই। নিচে যেটা আছে ওটা হচ্ছে নিচে, অর্থাৎ আমরা জানি নিচে বোঝাতে আমরা সবসময় হাইপোডার্ম ইউজ করি। এন্ডোডার্ম ওয়ার্ডটা কখনো ইউজ করা হয় না নিচের জন্য। নিচের জন্য সবসময় হাইপো ইউজ করা হয়, যেমন তোমরা হাইপোটেনশন হাইপার টেনশনের কথা শুনছো। তাহলে আমরা বুঝতে পারতেছি এটা কেন এন্ডোডার্ম, অবশ্যই কোনো কারণ আছে, আমরা এখন এটার ব্যাখ্যায় যাব। তাহলে আমরা বুঝতে পারলাম এই দুইটা লেয়ার কিভাবে আসলো। এবার আমরা যাই, এই দুইটা লেয়ারকে তুমি চিন্তা করে দেখো, এই দুইটা লেয়ারের মাঝে আরেকটা লেয়ার গঠন হয়। আমরা চিন্তা করি এটা একটা এক্টোডার্ম, এটা একটা এক্টোডার্ম, এরকম একটা লেয়ার। আশা করি 3D বোঝা যাচ্ছে। পুরো একটা লেয়ার থাকবে, পুরাটাই অংশে সেল থাকবে। এখানে যদি দেখি পুরাটা অংশে অসংখ্য সেল থাকবে, এখানে অসংখ্য সেল থাকবে। যাক আমি সেলগুলো আলাদা করে দেখাচ্ছি না, অসংখ্য সেল থাকবে। এবং এটার নিচে অন্য আরেকটা লেয়ার থাকবে, ওটাকে আমরা এন্ডোডার্ম বলতেছিলাম। এবং মনে রাখা লাগবে এই দুইজনের মাঝে আরেকটা লেয়ার গঠন হয়, দুইজনের মাঝে আরেকটা লেয়ার গঠন হয়, ওটাকে বলা হয় মেসোডার্ম। মেসো মানে হচ্ছে মাঝে। আমি যদি জিনিসটাকে দেখাতে চাই, জিনিসটা হবে এরকম। উপরের লেয়ারটাকে আমরা বলতেছিলাম এক্টোডার্ম, এর জাস্ট ইমিডিয়েট নিচে যে লেয়ারটা থাকে ওটাকে আমরা বলতেছিলাম মেসোডার্ম। মেসোডার্ম আমরা নীল দিয়ে দেখালাম। আর একদম নিচে যেটা থাকে ওটাকে বলা হয় এন্ডোডার্ম। যদিও হাইপোডার্ম বলাটা বেটার হতো, কিন্তু এটাকে বলা হচ্ছে এন্ডোডার্ম। তাহলে আমরা বুঝতে পারতেছি যে কোনটাকে এন্ডোডার্ম বলা হচ্ছে। মেসোডার্ম মাঝখানেরটা সবসময় মেসো, তোমরা যত জায়গায় মাঝখানে ওয়ার্ডটা পাবা ওখানে মেসো পাবা। যেমন আমরা মেসোপটেমিয়ার নাম শুনছি, পটেমিয়া মানে হচ্ছে নদী, দুই নদীর মাঝখানে টাইগ্রিস এন্ড ইউফ্রেটিসের মাঝখানে যে শহর ওটা হচ্ছে মেসোপটেমিয়া। তার মানে মেসো ওয়ার্ডটার অর্থ হচ্ছে মাঝে। এছাড়া তোমরা মেসো ওয়ার্ডটা আরো অনেক জায়গায় পাবা। এবং এটা যেহেতু চামড়ার মতো একটা স্তর, এজন্য এগুলোকে বলা হচ্ছে ডার্ম। সবচেয়ে উপরের লেয়ারটাকে বলা হচ্ছে এক্টোডার্ম, তার নিচে মাঝের লেয়ারটা মেসোডার্ম, নিচেরটা এন্ডোডার্ম। এখন হয় কি, এখন তুমি চিন্তা করো এটা কিন্তু একটা বল। এটা যদিও আমি বাইরে দেখাচ্ছি, এটা কিন্তু একটা বলের আকারে আছে এরকম। উপরে একটা খোলস আছে, খোলসের পুরো অংশটা ফাঁকা, শুধু মাঝের অংশটাতে কিছু লেয়ার আছে। আচ্ছা, এখন তুমি দেখবা এই অংশটা আস্তে আস্তে ভাঁজ হতে শুরু করে। অর্থাৎ তুমি যদি জিনিসটাকে চিন্তা করো এভাবে, এইটা হচ্ছে, আমি যদি ধরি এটা হচ্ছে এক্টোডার্ম, এটা হচ্ছে এক্টোডার্ম, এটা একটা পাউরুটির লেয়ার ধরো। তারপরে আসতেছে ধরো মেসোডার্ম, দুইটার মাঝে কি থাকবে, মেসোডার্ম থাকবে, এখানে থাকবে মেসোডার্ম। ঠিক আছে, আমি জাস্ট একে বোঝানোর চেষ্টা করতেছি, যদিও 3D বোঝানোটা খুবই টাফ। একটু চিন্তা করো, তোমরা নিজেদের চিন্তা শক্তিটা খাটাও, যে এখানের মধ্যে তোমরা তিনটা পাউরুটি রাখছো, চিন্তা করো। একটা লাল পাউরুটি, নীল পাউরুটিটা হচ্ছে সবার বাইরের পাউরুটি, মাঝেরটা হচ্ছে মেসোডার্ম, লালটা হচ্ছে মেসোডার্ম, বাইরের যে আকাশিটা এটা হচ্ছে এক্টোডার্ম, সবার বাইরেরটা এক্টোডার্ম বা এপিডার্ম। আচ্ছা, আমি কেন বেশি ফোকাস দিচ্ছি একটু পরে বুঝবা, কারণ এখান থেকে আমাদের সব বডি আসতেছে। একটু আগ পর্যন্ত যখন আমরা মরুলার দিকে তাকাচ্ছিলাম তখন কিন্তু আলাদা করার কোনো ওয়ে ছিল না, সবগুলা ছিল সেম। এখনো কিন্তু আমরা আলাদা করতেছি, এক্টোডার্মকে আমরা একটা কালার দিচ্ছি, তারপর মেসোডার্মকে, অর্থাৎ এরা আলাদা হয়ে গেছে সেল। আচ্ছা, এরপরে হচ্ছে সবার ভেতরে যেটা থাকে ওটাকে আমরা বলতেছিলাম এন্ডোডার্ম। আমরা যদি এন্ডোডার্মটা দেখি, এন্ডোডার্ম যদিও আমরা জানি সবার ভেতরে যেটা, সবার নিচে যেটা থাকে ওটাকে হাইপোডার্ম বলাটাই বেটার। কেন এন্ডোডার্ম বলছে এখন উত্তর দিচ্ছি। তুমি এবার এই পাউরুটি গুলাকে রোল করো, অর্থাৎ তুমি এদিক থেকে ফোর্স দাও, ওদিক থেকে ফোর্স দাও। ফোর্স দেওয়ার পরে এটা আমাদের বডিতে হয়, অর্থাৎ এই যে একটা কেভিটির মধ্যে আমরা আছি, এখানে হচ্ছে আমাদের ফোল্ড হয়। ফোল্ড হওয়ার পরে তুমি চিন্তা করো একটা জিনিসকে তুমি ফোল্ড করতেছো, এটা কিরকম হয়ে যাবে আস্তে আস্তে, সবার বাইরে যেটা আছে ওটা পুরা ভেতরের পুরাটাকে কভার করে রাখবে। আমরা যদি দেখি এই এক্টোডার্মটা ভেতরের পুরাটাকে কভার করে রাখবে, এরকম করে কভার করে রাখবে। আর আমরা যদি দেখি, তাই এটাকে বলা হচ্ছে কি, এই এক্টোডার্মটা পরবর্তীতে আমাদের হিউম্যান বডিতে চামড়া তৈরি করে। এই এক্টোডার্মটা আমাদের হিউম্যান বডিতে চামড়া তৈরি করে। আসলে বোঝা গেছে তাহলে চামড়াটা কোথা থেকে আসতেছে। কিন্তু আমাদের আজকের টপিক হচ্ছে গিয়ে পরিপাক নালীটা কোথা থেকে আসে। তুমি চিন্তা করে দেখো, যখন তুমি এভাবে একটা রোল করতেছো, একটা ফোল্ড করতেছো, এই যে ভিতরে যে নালীটা আছে, এই যে ভিতরে যে এন্ডোডার্ম যেটাকে বলতেছিলাম, যেটা আপাত দৃষ্টিতে হাইপোডার্ম হলে বেটার মনে হচ্ছিল, এখন দেখো তো ভিতরে, সবার ভিতরে যেটা থাকে ওটা খুব ভালো একটা নল হয়ে যায় না? কারণ ওটা সবচাইতে ভালো পেঁচাতে পারবে বাকি দুইজনের থেকে। এই যে খুব ভালো একটা পেঁচায় গেল। এবং এটা যেহেতু সবচাইতে ভালো পেঁচাইছে, আমাদের মনে রাখা লাগবে আমাদের বডিতে যত নালী আছে সবগুলা নালী আসবে এই একটা অংশ থেকে। আমাদের সবগুলা নালী, যেমন আমাদের বডিতে কি কি নালী আছে, উপর থেকে যদি তাকাও শ্বসন নালী আছে, হাত দিলেই দেখতে পাও শ্বসন নালী আছে।
এছাড়া তোমার স্বরনালী আছে, শ্বসন নালী আছে, জনন নালী আছে, তোমার রেচন নালী আছে। যত নালী আছে তোমার সব নালী আসবে এই একটা জিনিস থেকে। আর তাহলে বোঝা যাচ্ছে এই জিনিসটা কোথা থেকে আসতেছে? সবচেয়ে ভিতরের লেয়ারটা থেকে, যেটাকে আমরা এন্ডোডার্ম নামে চিনতাম। তুমি দেখবা বইয়ের মধ্যে প্রায় এই ওয়ার্ডটা ইউজ করে, ভ্রূণীয় এন্ডোডার্ম থেকে পরিপাক নালীর সৃষ্টি। তাহলে ভ্রূণীয় এন্ডোডার্ম দিলে তারা কি মিন করে? ভ্রূণীয় অবস্থায় তিনটা লেয়ার ছিল, এখানের মধ্যে এন্ডোডার্ম নামক লেয়ারটা থেকে প্যাচ খেয়ে এরকম একটা নল তৈরি হয়েছে, যেটাকে আমরা বলতেছিলাম পরিপাক নালী আসতেছে ওখান থেকে। যেহেতু আমরা পরিপাক চ্যাপ্টারটা নিয়ে কথা বলতেছি তাই শুধুমাত্র পরিপাক নালী বলতেছে, কিন্তু আমাদের বডিতে ইন জেনারেল তুমি মিড লাইন বরাবর, তোমার মিড লাইন বরাবর যত নালী পাবা সবগুলা নালী আসতেছে এখান থেকে। তাহলে আমরা যদি দেখি নালী, আমাদের নালী বা ডাইজেস্টিভ সিস্টেম বাদে বা চামড়া বাদে আর কি থাকে? আমাদের বডিতে হাড় থাকে, রক্ত থাকে, মাংস থাকে। এই জিনিসগুলা বলতে পারো ব্রেইন থাকে। ব্রেইন মূলত হচ্ছে এই চামড়ার থেকে বের হয়, চামড়ার থেকে একটা সময় ব্রেইন তৈরি হয়, এটা আমরা যখন ব্রেইন পড়বো তখন দেখবো। আজকে আমরা আপাতত দেখি বাকি হাড়, রক্ত, মাংস এগুলা তৈরি হয় হচ্ছে মাঝের মেসোডার্ম থেকে। মাঝের মেসোডার্ম থেকে আসে হচ্ছে হাড়, রক্ত, মাংস। এজন্যই দেখা যায় হচ্ছে গিয়ে তোমার যে এই প্রাইমারিলি বডিটা থাকে এরকম, এখানে কোনো হাত পা থাকে না, ঠিক না? একটা সময় হচ্ছে এখানে হাত পা বের হতে শুরু করে, এবং হাত পা যখন বের হতে শুরু করে, আমি এখানে একটা করে অংশ বের করি এখান থেকে। আমি একটা হাত পা দেখাচ্ছি, ওই সাইডেও হাত পা বের হবে। এই যে হাত পা যখন বের হয়, আমরা দেখি তো নালীটা কিন্তু এই বরাবর আসতে পারে না, শুধুমাত্র এই মেসোডার্ম যেটা, এই মাঝের যে অংশটা মেসোডার্মটা এখানে এক্সটেন্ড করতে পারে, শুধুমাত্র হাতে আসতে পারে মেসোডার্মটা। তাহলে আমরা দেখতেছি হাতের মধ্যে তুমি যদি তোমার হাতটা ধরে দেখো, এখানের মধ্যে কোনো পরিপাক নালী, শ্বসন নালী, জনন নালী নেই। এখানের মধ্যে শুধুমাত্র কি আছে? তুমি হয়তোবা হাড় পাবে যেটা মেসোডার্ম থেকে আসতেছে, তুমি হয়তোবা মাংস পাবে যেটা মেসোডার্ম থেকে আসতেছে, তুমি রক্ত পাবে, উপরে চামড়া পাবে। অর্থাৎ হাতের মধ্যে তুমি দেখবা শিরা, উপশিরা, রক্ত আছে, চামড়া আছে, তারপর তোমার হাড়, মাংস আছে। এজন্যই তোমার হাতের মধ্যে যখন তাকাও তুমি শুধুমাত্র মেসোডার্ম এবং এক্টোডার্ম পাও। এন্ডোডার্ম শুধুমাত্র সেন্ট্রাল লাইন বরাবর থাকে, কারণ এরা এক্সটেন্ড করতে পারে না। তাহলে আমরা বুঝতে পারতেছি আমাদের সেন্ট্রাল লাইন বরাবর যে পরিপাক নালী, এটা সম্পূর্ণ আসতেছে হচ্ছে এন্ডোডার্ম থেকে। আচ্ছা, তাহলে আমরা বুঝলাম কিভাবে আমাদের বডিটা ফর্ম করতেছে। এভাবে যেভাবে হাতটা ফর্ম করছে ঠিক কিভাবে পাটা ফর্ম করে। একটা সময় একটা সময় মাথা, ব্রেইনটাও ফর্ম করতে থাকে এই চামড়া থেকে। কিছু তোমার মেসোডার্ম যায়, ঠিক আছে, হাড় গঠন করে, মাথার খুলি গঠন করে। মূলত এই এক্সটেনশন গুলা সবগুলো হচ্ছে এগুলা দিয়ে তৈরি। নালী কখনো কোনো এক্সটেনশনে যায় না। আমাদের যেসব এক্সটেনশন আছে, হাত, পা বা মাথা, এখানে কোনো নালী নেই। এজন্য আমরা দেখতে পাই নালীটা সাধারণত সেন্টারে থাকে। তাহলে আমাদের প্রথম বিষয় যেটা, ভ্রূণীয় এন্ডোডার্ম কি জিনিস আমরা বুঝতে পারছি। এবং ভ্রূণীয় এন্ডোডার্মটাকে হাইপোডার্ম না বলে, যদিও এটা নিচে আছে, এন্ডোডার্ম কেন বলতেছি? কারণ তারা প্যাচ খাওয়ার সময় একদম ভিতরে চলে যায়, এবং একদম ভিতরে যে নালীটা গঠন হচ্ছে প্যাচ খাওয়ার ফলে, আমরা বুঝতে পারতেছি যেহেতু ভিতরে বলতে আমরা বায়োলজিতে কি ইউজ করি? এন্ডো ওয়ার্ডটা ইউজ করি, তাই এটাকে বলা হয় এন্ডোডার্ম। ওকে, তাহলে ভ্রূণীয় এন্ডোডার্ম থেকে পরিপাক নালী আসছে। এখন প্রশ্ন হলো, এন্ডোডার্ম থেকে যদি আসে তাহলে পরিপাক নালীটা এরকম হলো কেন? পরিপাক নালীটা আমরা যখন এন্ডোডার্মের দিকে তাকাচ্ছি, এটা অনেক সুন্দর দেখাচ্ছিল, এরকম একটা ছোট্ট নালী দেখাচ্ছিল, এরকম একটা সুন্দর নালী দেখাচ্ছিল। কিন্তু আমরা যখন দেখতেছি এটা দেখা যাচ্ছে অনেক প্যাচ খেয়ে যাচ্ছে, কারণ আমাদের বডি হচ্ছে লিমিটেড, আমাদের বডি ছোট একটা জায়গা। কিন্তু এখানের মধ্যে আমাদের পরিপাক নালীটা কন্টিনিউয়াসলি বড় হতে থাকে। আমরা ছোটবেলায় শুনে থাকবো যে বাচ্চা খেতে পারতেছে না, পেট ছোট বলে, ঠিক না? কারণ ছোটবেলা থেকে আস্তে আস্তে পেটটা বড় হতে শুরু করে, ইন্টেস্টাইন গুলো আস্তে আস্তে লম্বায় বড় হতে শুরু করে, এবং এতটাই বড় হয়ে যায় এটা হচ্ছে আর পেটে আটে না। তখন না আটলে কি হয়? এই স্টোমাক গুলা হয় কি, তোমার প্যাচ, মানে ইয়ারফোন তোমার যখন পকেটে ঢুকাও তখন কি হয়, তোমার ইয়ারফোনটা পকেটে ঢুকালে এগুলো প্যাচ খেতে শুরু করে, এটাও ঠিক সেম ভাবে প্যাচ খেতে শুরু করে। প্রথম যে অংশটা প্যাচ খায় এটাকে বলা হয় ক্ষুদ্রান্ত্র। এই অংশটা, এই যে কালার দিয়ে দেখানো হয়েছে, এই অংশটাকে বলা হয় ক্ষুদ্রান্ত। এরপরের অংশ যেটা প্যাচ খায় ওটাকে বলা হয় বৃহদান্ত। কিন্তু এটাকে যদি, প্যাচটাকে তুমি যদি খুলে ফেলো, এই সম্পূর্ণ এরকম একটা নালী আসবে। তাহলে আমরা বুঝতে পারি ভ্রূণীয় এন্ডোডার্ম থেকে এটা কিভাবে আসছে। এখন আমাদের বুঝতে হবে এখানের মধ্যে কি থাকে? খাবার থাকে, গ্লুকোজ আসে, প্রোটিন আসে, বিভিন্ন ধরনের খাবার আসে, যেগুলোকে হজম করা লাগে। এখন হজম করা লাগলে আমাদের বুঝতে হবে এই হজম কিন্তু একা একা হতে পারে না, তোমার অ্যাসিড ঢালতে হবে এখানে, এনজাইম ঢালতে হবে, হরমোন আসতে হবে, বিভিন্ন জিনিস, মানে বিভিন্ন প্রোটিন সাবস্টেন্স আসতে হবে। এই জিনিসগুলা কোথা থেকে আসে? আমরা বিভিন্ন এনজাইমের নাম পড়বো, এখানে যকৃৎ থাকে, যকৃৎ দেখতে পাবো এক সাইডে। আমরা দেখতে পাবো এখানে, যদি দেখো এখানে যকৃৎ আছে। এখানে আমরা পেটের ভাঁজের মাঝখানে আমরা দেখতে পাবো পেনক্রিয়াস।
যদি আমরা এখনো এটা নিয়ে কথা বলতেছি না, আমি জাস্ট একটা প্রাইমারি আইডিয়া দিচ্ছি। এখানে আমরা প্যানক্রিয়াস দেখতে পাবো। এই প্যানক্রিয়াস বা এই যকৃৎ এরাও আসে এই নালীগুলা থেকে। নালীগুলা থেকে আমরা যদি একটু চিন্তা করি, জটিল কিছু না এগুলা, আমরা যদি দেখি এরকম একটা নালী আছে, নালীর থেকে কিছু সেল এক সাইডে বের হয়ে যেতে শুরু করছে, আবার এখানেও নালী থেকে কিছু সেল এক সাইডে বের হয়ে যেতে শুরু করছে। এই সেলগুলা বের হতে মাইটোসিস করতে করতে একটা সময় এরকম একটা লিভার ফর্ম করে, আবার এই সেলগুলা মাইটোসিস করতে করতে পেনক্রিয়াস ফর্ম করে। অর্থাৎ যেসব জিনিস বের হয়ে আসতেছে ওরা হচ্ছে এভাবে সেল তৈরি করতেছে, আর অনেকে হচ্ছে ভিতরে থেকে যাচ্ছে, ভিতরেও এরকম সেল ডিভিশন করতে করতে একটা সময় একটা টিউব ফর্ম করে যেখান থেকে এনজাইম হয়, এনজাইম বের হয়। এবং আমরা দেখতে পাবো পেটের মধ্যে এইচসিএল ভর্তি কতগুলা ইয়া থাকে, ভেসেল থাকে, এখানের মধ্যে গেস্ট্রিন থাকে, এগুলো সব প্রোটিন, এগুলো সবগুলা একটা চেম্বার থেকে আসে। এই চেম্বার গুলো তৈরি হয় সেল ডিভিশনের মাধ্যমে, সবগুলো আসছে এন্ডোডার্ম থেকে। তাহলে আমরা বলতে পারি যকৃৎ মানে আমাদের ডাইজেশন রিলেটেড যেগুলো আছে, পরিপাক রিলেটেড যত কিছু আছে সবগুলো আসে মূলত একটা সিম্পল এন্ডোডার্ম থেকে। এভাবেই জাইগোটটা ফাইনালি পাকস্থলীতে কনভার্ট হয় এবং পাকস্থলীটা একটা আমাদের পরিপাকে সাহায্য করে। এবং পুরাটাই যদি আমরা একটু পরে কাজ আরো ডিটেলস করবো, পরিপাককে তিন ভাগে ভাগ করতে পারি। এক হচ্ছে তুমি যা খাচ্ছ, তুমি খাচ্ছ হয়তো বা মুরগির রান, অনেক বড় একটা রান খাচ্ছ, কিন্তু রান তো আমাদের সেলের ভিতর ঢুকতে পারে না, পুরা রান কি ঢুকতে পারবে না? এটাকে ভাঙতে 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 প্রোটিন ভেঙে এমিনো অ্যাসিডে নিয়ে গেলে, প্রোটিনের মনোমার সবচাইতে ছোট অংশ মনোমার, ওখানে নিয়ে গেলে শুধুমাত্র তখন এটা সেলের ভিতর ঢুকতে পারে। তাহলে এটাকে মনে রাখা লাগবে, পাকস্থলী শুধুমাত্র খাবারটাকে জমা রাখে, জমা রাখে আর এসিড দিয়ে এটাকে ছোট ছোট টুকরা করে। এরপরে এই যে ছোট ছোট টুকরাগুলোকে হজম করা এবং এমিনো অ্যাসিড গুলোকে সেলের মধ্যে নিয়ে যাওয়া, এই কাজটা হয় হচ্ছে স্মল ইন্টেস্টাইনে, এখানে যে অংশটা ছোট অংশটা আছে পরের অংশটা এখানে। এবং পরবর্তীতে যা কিছু তুমি হজম করতে পারো নাই তা কিছু তোমার দেখা যায় বৃহদান্ত্র দিয়ে পার হয়ে এখানে চলে আসে। তাহলে আমরা বুঝতে পারলাম তিনটা অংশের কাজ তিনটা, এবং প্রত্যেকটা কিভাবে তৈরি হয়েছে এবং স্পেশালাইজড কিভাবে হচ্ছে, কোনটা কি কাজ করবে এটা ডিপেন্ড করতেছে এখানে সেল ডিভিশনের মাধ্যমে কি তৈরি হচ্ছে ওটার উপর। যদি এখানে দেখা যায় হচ্ছে গিয়ে কোনো এনজাইম তৈরি না হয় তাহলে কিছু হবে না, যদি এনজাইম তৈরি হয় তাহলে হজম করবে। দেখা যাচ্ছে বৃহদান্ত্রতে খুব ভালো এনজাইম তৈরি হতে পারে নাই, তাই দেখা যাচ্ছে এখানে কোনো কিছু হজম হয় না, এটা বের হয়ে যায়। তাহলে আমরা বুঝতে পারতেছি এটা তিনটা ভাগ, কাজটা ডিপেন্ড করতেছে এখানে সেলগুলা কিভাবে সেল ডিভিশন করে আলটিমেটলি মাল্টিপ্লাই করছে তার উপর। তাহলে আমরা বুঝতে পারলাম যে এন্ডোডার্ম থেকে আমাদের এই পরিপাক নালীটা আসে, এভাবেই হচ্ছে একটা জাইগোট থেকে ফাইনালি এই স্পেশালাইজড ফর্মটাতে আমাদের বডিটা চলে যায়।